আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিশাল বাড়ি, চারিদিকে ভারী ভারী আলোকসজ্জা, যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ। সাংবাদিকদের ক্যামেরা এসে অনবরত ফ্ল্যাশ এসে পড়ছে মুখের উপর। আশেপাশে সঙ্গীতা অঙ্গনের অনেকগুলো পরিচিত মুখ দেখা পেল নাইলা। গলা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে, কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটার বেল্ট শক্ত করে চেপে ধরে বিভ্রান্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে সে। এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে পারলে বেশ ভালো হতো। নাইলা ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। দরজাটা এখনো খোলাই আছে, চাইলে পালিয়ে যাওয়া যায়। কাল তিনা চলে যাওয়ার পর মোবাইলটা হাতে নিতেই পিলে চমকে ওঠে নাইলার। শিশিরে মেসেজ এসেছে। উত্থাল পাত্থাল অনুভূতিতে অতিষ্ঠ হয়ে গেল সে মুহূর্তেই। শিশির লিখেছে, নাইলা, কাল আমার নতুন অ্যালবামের সাকসেস পার্টি, তুমি চলে এসো। মেসেজটা পড়তেই আরেক দফা আটকে উঠল নাইলা। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো এমন অপ্রত্যাশিত আমন্ত্রণে খুশিতে লুটুপুটি খেত, কিন্তু নাইলা খুশি হতে পারল না। গা শিরশিরে একটা শীতল স্রোত বয়ে গেল তার গা বেয়ে। যে শিশিরের আনাগোনা সর্বক্ষণ তার মনে, সে শিশিরের মুখোমুখি সে হতে চায় না। মনটির উপর বড্ড ধকল যায় সে সামনে এলেই। চাপা দিয়ে রাখা কষ্টরা জেগে ওঠে, মুগ্ধতাও জেগে ওঠে বটে, তবে অন্তরাত্মায় শুধু হয় মুগ্ধতা আর বিষাদের ঘোরতর যুদ্ধ। দূর থেকে ভালোবেসেই তো অভ্যস্ত সে। ক্ষণিকের জন্য কাছ থেকে দেখে ধকল বাড়িয়ে লাভ কি? ব্যস্ততার অজুহাত দিয়ে নাইলা কিছু একটা লিখতে যাবে, তার আগেই এলো শিশিরের আর একটি মেসেজ। না বলবে না কিন্তু, আমি মাকে তোমার কথা বলেছি, তোমায় দেখার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল নাইলা। কোনো অজুহাত দেওয়ারই আর উপায় রাখল না শিশির। ছোটবেলায় শিশিরের মায়ের সঙ্গে তার দারুণ সখ্যতা ছিল। ব্যাসরে হাঁটতে চলতে পায় না। নাইলা প্রতি বিকাল তার হুইল চেয়ার ঠেলে তাকে নিয়ে সোসাইটির ভিতরে ঘুরে বেড়াত। দোটানায় পড়ে কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুলে নাইলা অবশেষে লিখল, ঠিক আছে, আমি যাব। তবে শিশিরের আমন্ত্রণ গ্রহণ করার প্রয়াস সঙ্গে সঙ্গে যেন বাজ পড়ল মাথার উপর। শিশির তার বাড়ির ঠিকানা পাঠিয়েছে, পার্টি তার বাড়িতে। কি সর্বনাশ! তার মানে পার্টিতে তাকে জারার মুখোমুখি হতে হবে। শিশির আর জারার চির উজ্জ্বল জুটিকে চোখের সামনে সহ্য করতে হবে আরও একবার। এমন কিন্তু নয় যে শিশির নতুন বিয়ে করেছে, সদ্য মনটা ভেঙেছে নয়লার। তবে আজও যখন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ যার সঙ্গে তার ভালোবাসাময় ছবি চোখের সামনে ভেসে ওঠে, হৃদস্পন্দন থেমে যায়। কানারা এখন আর চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়তে পারে না ঠিকই, তবে আক্ষেপে ভেতরে ভেতরে হাহাকার সৃষ্টি করে। নাইলা পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না, কষ্ট বাদে। কষ্ট পেতে চায় না বলেই তো এতটা বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছে ভালোবাসার মানুষটাকে। যদি হঠাৎ যার সঙ্গে কোনো ছবি পোস্ট করে, আর সেই ছবি যদি আরও একবার ক্ষত বিক্ষত করে নাইলার পাথরের মতো জমাট বেঁধে থাকা মনটাকে। শিশিরকে দেখার তৃষ্ণায় ছটফট করলো। এত বছরে তার একটা ইন্টারভিউ দেখেনি। কথায় কথায় যদি যার কথা বলে ফেলে সে কষ্ট থেকে সারা জীবন ছুটে বেরিয়েছে নাইলা। সে কষ্টই যেন দুহাত বাড়িয়ে স্বাগত জানালো তাকে এ বাড়িতে। নাইলা এখনও সদর দরজার দিকে তাকিয়ে আছে, খেয়ালই করেনি কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে শিশির। তার জাদুকরী কণ্ঠে নিজের নামটা শুনতে স্বয়ংবিদ ফিরে পেল। নাইলা। মৃদু কেঁপে উঠল নাইলা। কত দৃঢ় ব্যক্তিত্ব তার, কত সাহসী সে, অথচ সব দৃঢ়তা সব সাহস শূন্যে মিলিয়ে যায় এই মানুষটা সামনে এলে। শিশিরকে বরাবরের মতোই মারাত্মক হ্যান্ডসাম লাগছে। চুলগুলো উল্টো করে আঁচড়ে রাখা, মুখে চাপদাড়ি আর পরনে মেরুন শার্ট, কালো জিন্স। তার হাসিটা অদ্ভুত এক উজ্জ্বল আছে। সেই উজ্জ্বলতাই তো একটা সময় আলো দেখিয়েছিল নাইলার অন্ধকার জীবনে, এমনকি এখনও দেখিয়ে যাচ্ছে। নাইলার বুকের ভেতরটা হু হু করে কেঁপে উঠল। নিজের অজান্তে একরাশ প্রশ্ন জেগে উঠল নিজের প্রতি। এই মানুষটাকে কেন তার এত ভালোবাসতে হলো? এই মানুষটাই কেন তার হলো না? বিচিত্র এক ব্যথা বুকের মাঝে শিশিরকে দেখলে, সুখ সুখ একটা ব্যথা।
ছেলেটা তার হবে না যেন তাকে দেখে অজানা এক সুখে গা ভাসায় নাইলা। শিশির হাসি মুখে বলল। বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? নাইলা বহু কষ্টে হেসে স্বভাব মতো বলল। অসুবিধা হলেও কি আর করা, চলে তো এসেছি। শিশির হেসে ফেলে বলল। এদিকে এসো, মা তোমাকে দেখবে বলে অস্থির হয়ে আছে। শিশিরকে অনুসরণ করে লিভিং রুমের একেবারে শেষ প্রান্তে চলে গেল নাইলা। আয়না বেগম রাজরানীর ভঙ্গিতে সোফার উপর বসে আছেন। দুজন নার্স তাকে ঘিরে রেখেছে। নাইলা তার কাছে এগিয়ে যেতেই খুশিতে আত্মহারা হয়ে ওঠেন, আবার পর মুহূর্তেই অভিমানী গলায় বলল। এত বছর পর আমাকে মনে পড়লো নাইলা? যা, তোর সাথে কোনো কথাই নেই। নাইলা কি বলবে ভেবে না পেয়ে বলল। কে বলেছে ভুলে গেছি? আমার তো সব সময় তোমার কথা মনে পড়ে খালা। তাদের পুনর্মিলনে ব্যাঘাত ঘটিয়ে শিশির বলল। তোমরা গল্প করো, আমি আসছি। পার্টি চলছে নির্বিঘ্নে। সকলেই রীতিমতো ঘিরে রেখেছে শিশিকে। সেও ভদ্রভাবে সকল অতিথিদের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে। লিভিং রুমের কেন্দ্রে বিশাল এক স্টেজ তৈরি করা হয়েছে। এক পর্যায়ে সেখানে উঠে গিয়ে মাইক হাতে শিশির তার নতুন অ্যালবামের সাফল্যের বার্তা জানালো সকলকে। অতিথিরা তাকে চেপে ধরল গান শোনানোর জন্য। শিশির প্রফুল্ল চিত্রে গাইল তার নতুন অ্যালবামের গান। আয়না বেগম পুরোটা সময় নাইলার হাত চেপে ধরে 7-5 ভেবে গল্পে মেতে রইলেন। কবে কোথায় বেড়াতে গিয়েছিলেন, কবে কোন জামদানি শাড়ি কিনেছিলেন। দীর্ঘ 5 বছরে জমিয়ে রাখা গল্প। বোঝাই যাচ্ছে বেচারির গল্প করার মতো তেমন কোনো সঙ্গী নেই। নাইলা মন দিয়ে তার কথা শুনছে, তবে তার অস্থির চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে একটা মানুষকে। ভক্তরা সবসময় যে অপরূপ সুন্দরীকে শিশিরের পাশে খোঁজে, যারাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না বলে তো আর তার খুশি হওয়ার কথা। এই মেয়েটাকে চোখের সামনে দেখলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে, কিন্তু নাইলা খুশি হতে পারছে না। বিচিত্র এক কৌতূহল ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে। বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, অথচ যারা এক বড় মানুষের সামনে ধরা দেবে না। শেষমেশ কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নাইলা আয়না বেগমকে জিজ্ঞেস করেই ফেল। খালা, যারাকে দেখছি না? তিনি কয়েক মুহূর্ত চোখ পিটপিট করে নাইলার দিকে তাকিয়ে থেকে ভেঙচি কেটে বলেন। যারা? আয়না বেগমের এমন প্রতিক্রিয়ায় রীতিমতো হকচকিয়ে গেল নাইলা। নাটক সিনেমায় যেমনটা দেখানো হয় তেমন জাটেল শাশুড়ি তিনি হতেই পারেন না। তবে কেন? পুত্রবধূর নাম শুনতে মুখটা বিকৃত করে ফেলেন আয়না বেগম। আবারও বলেন। বাদ দাও তো, তারপর কি হলো শোনো। নাইলাকে ধাঁধায় ফেলে আবারও গল্পে মেতে উঠলেন তিনি। রাত 8টার পর থেকে সাংবাদিকরা এক এক করে বিদায় নিতে শুরু করলো। লিভিং রুমের ভিড় কমতে থাকলো। নাইলা দূর থেকে লক্ষ্য করলো শিশির সবার থেকে নিজেকে কেমন আলাদা করে ফেলেছে। বাগানে বেতের সোফার উপর বসে মোবাইলের দিকে তাকিয়ে আছে। লিভিং রুমের জানালা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। বরাবরই কোলাহল শিশিরের অপছন্দের। অনেকটা সময় মানুষের মাঝে থাকলে তার হাসপাস লাগে, এ আর নতুন কিছু নয়। কিন্তু নাইলাকে অবাক করেছে তার চোখের শূন্যতা, মুখভঙ্গির শুষ্কতা। কিছুক্ষণ আগেও তার চোখে মুখে যে প্রাণবন্ত ব্যাপারটা লেগেছিল, এখন তা কোথাও যেন হারিয়ে গেছে। শিশিরকে দেখে মনে হচ্ছে তার জীবনটা প্রবল অন্ধকারে ডুবে আছে, আর সে অসহায়ের মতো আলোর পথ হাতড়ে বেড়াচ্ছে। তার জীবনে কি সত্যি এতটা হাহাকারের ছড়াছড়ি, নাকি নাইলা একটু বেশি ভাবছে? হয়তো দীর্ঘক্ষণ অতিথিদের সঙ্গে কথা বলতে বলতে বেচারা খুব ক্লান্ত, সেজন্যই মুখটা অমন দেখাচ্ছে। অবশেষে আয়না বেগমকে একজন নার্স নিয়ে গেল ওষুধ খাওয়াতে। এই সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না। তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে নাইলা পা বাড়ালো বাগানের দিকে। তাকে শিশির খেয়ালই করেনি। এক ধ্যানে ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নাইলা নীরবতা ভঙ্গ করে সহজ গলায় বলল, বসি। শিশির চমকে উঠে আবার মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ব্যস্ত গলায় বলল, নাইলা, বসো বসো। শিশিরের একটা বদ অভ্যাস হলো একটু পরপর একটা মানুষকে তার নাম ধরে ডাকা। সেই কিশোরীকালে তার মোহনীয় কণ্ঠে যখন বারবার নিজের নামটা শুনত, নাইলা হারিয়ে যেত এক ঘোরের জগতে। তার মধ্যে বাস করা সেই 14 বছর বয়সী কিশোরীটা আজ বহুদিন বাদে আবারও হেসে উঠল
ক্ষণিকের জন্য হারিয়ে গেল সেই ঘোরের জগতে। মা খুব বিরক্ত করলো না? একদমই না, কতদিন পর খালার সাথে আড্ডা দিতে পারলাম। শিশির হাসি মাখা দীর্ঘশ্বাস ফেলে বলল। যতই দিন যাচ্ছে মা ততই বাচ্চা হয়ে যাচ্ছে। নাইলা কি যেন ভেবে বলল। কই, আমার তো মনে হলো খালা এখনো আগের মতোই আছে, বরং তুমিই বদলে গেছো। শিশির ভুরু উপরে তুলল বলল। তাই? কেন মনে হলো? নাইলা নিজেও জানে না কেন তার মনে হলো শিশির বদলে গেছে। মায়া ভরা মুখটা তো ঠিকই আগের মতোই আছে, হাসিটাও ঠিক আগের মতোই আছে, জাদুকারী কণ্ঠে নাইলা ডাকটাও ঠিক আগের মতোই আছে। সবই যখন আগের মতো রয়েছে, তবে নাইলার কেন বারবার মনে হচ্ছে সে বদলে গেছে? নাইলা উত্তর খুঁজে না পেয়ে বলল। জানি না, ঠিক বলে বোঝাতে পারবো না। আচ্ছা বাদ দাও, তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার মতোই চলছে। কিসে যেন পড়ছো? ফাইন্যান্স। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? নাইলা তৎক্ষণাৎ বলল। ফুল টাইম ফ্যাশন ডিজাইনার। শিশির অবাক হয়ে বলল। ফাইন্যান্স পড়ে ফ্যাশন ডিজাইনার? তুমি যেমন ইঞ্জিনিয়ারিং পড়ে সিঙ্গার হয়েছো। শিশির হেসে ফেলে বলল। ফুল টাইম কেন? কারণ অলরেডি আমি পার্ট টাইম ফ্যাশন ডিজাইনার। তাই নাকি? তাহলে তো তোমাকে আমার কনসার্টের জন্য কস্টিউম ডিজাইনার করতে হবে। কথায় কত কথা হলো যে দুজনে। পুরো সময় নাইলার মনে হলো টাইম মেশিনে করে পুরনো সময়টায় ফিরে এসেছে সে। ইস, সময়কে যদি আজ এখানেই থামিয়ে দেওয়া যেত। এক পর্যায়ে কৌতূহল আবারও তীব্রভাবে আঁকড়ে ধরল তাকে। নাইলা করবে না ভেবেও শেষমেশ শিশিরকে প্রশ্নটা করেই ফেল। যারা কোথায়? শিশিরের ঠোঁটের কোণে যে সামান্যতম ক্লান্তির হাসি লেগেছিল, তাও নিভে গেল ওই মানুষটার নাম কর্ণঘুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। কোনো মতে সে বলল। যারা আসেনি? নাইলা ব্যস্ত হয়ে বলল। আসেনি? কিন্তু ওর তো এখানে থাকার কথা। সঙ্গে সঙ্গে নাইলার মনে হলো সে অনধিকার চর্চা করে ফেলেছে। মনে মনে শিশিরকে ভালোবেসে বলে তার ব্যক্তিগত ব্যাপারে এভাবে হস্তক্ষেপ তো করতে পারে না। নাইলা সরি জাতীয় কিছু একটা বলার জন্য মুখ খুলেছে, কিন্তু তার আগে শিশির অন্যমনস্ক গলায় বলল। থাকার কথা কিন্তু থাকে না। নাইলা এতটাই বিস্মিত হলো যে ভদ্রতা ভুলে গিয়ে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল। থাকে না মানে? শিশির ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। আমরা আলাদা থাকি প্রায় 4 বছর হলো। বিস্ময়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো নাইলার, তবুও কাপা কাপা গলায় বলল। তোমাদের বিয়ের তো 5 বছর হয়েছে শিশির। শিশির ফিকে একটা হাসি হেসে বলল। জানি, অনেক ঝড় বয়েছে জীবনে, আর একদিন সব বলবো সময় করে। আক্ষেপে ভুরুযুগল কুঞ্চিত হলো নাইলার। আরেকদিন সময় করে বলতে হবে কেন? আজ বলে কি খুব বেশি ক্ষতি হতো? গল্প উপন্যাসে ভুল কিছু লেখা হয় না। মানুষ যখন ভালোবাসা নামক ঘোরের জগতে ভেসে বেড়ায়, চোখ দুটো বুঝলে তখন সত্যি ভালোবাসার মানুষকে দেখতে পাই। পড়তে পড়তে এক পর্যায়ে ক্লান্ত হয়ে টেবিলের ওপর দুহাত ভাঁজ করে তাতে মাথা রাখলো মাহিরা। চোখ দুটো বুঝতে চোখের সামনে ভেসে উঠল মন্ত্রমুগ্ধ করা একটা মুখ, আর ঘোর অন্ধকারে আলো ছড়ানোর মতো উজ্জ্বল একটি হাসি। নিজের অজান্তেই হাসি ফুটে উঠল মাহিরার ঠোঁটের কোণে। 3 শব্দে বেশি হলো বহু দূরে তারিফ। দূরে অবশ্য কোথায়, সারাটা ক্ষণ তো বুকের মধ্যখানেই মনোভূত হয় সে। একটু পরপর কানে বাজে তার মোহনীয় স্বরে ওই ভয়ঙ্কর কথাটা। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি মাহিরা। জানি না কোনোদিন বলে বোঝাতে পারবো কিনা কতটা ভালোবাসি। ভালোবাসি বলার পর থেকে বড্ড বেপরোয়া হয়ে উঠেছে তারিফ। ফোন করলে শুধু বিয়ের কথা বলে, বিয়ের পর এটা করবে সেটা করবে। পুরুষ মানুষের যে বিয়ে নিয়ে এত স্বপ্ন থাকতে পারে, তারিফকে এত কাছ থেকে না দেখলে জানতে পারতো না মাহিরা। ইদানিং সেও বিয়ে নিয়ে হাজারটা স্বপ্ন দেখতে শুরু করেছে। কোথাও কোনো শাড়ি পছন্দ হলেই সেটা কিনে ফেলে। ঠিক করেছে বিয়ের পরে সারাদিন শাড়ি পরে ঘুরঘুর করবে। তারিফ এত শাড়ি পছন্দ করে। আবারও হেসে উঠল মাহিরা। সে সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না, মানুষকে খুশি করতে পারে না বলে ছোটবেলা থেকে আত্মীয় স্বজনদের কত কটু কথা যে শুনতে হয়েছিল। সে ভেবেছিল পৃথিবীতে কেউ বুঝি কোনোদিন তাকে ভালোবাসবে না, তার খুঁতগুলোকে আপন করে নেবে না। ভাগ্যিস জীবনে তারিফ এসেছিল। তারিফই তাকে উপলব্ধি করিয়েছে, তার খুঁতগুলোই তাকে নিখুঁত বানায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাহিরা।
ঘড়ির কাঁটায় এখন রাত 2টোর কাছাকাছি। কাল শেষ পরীক্ষার জন্য রাত জেগে পড়েছে সে। হঠাৎ তারিফকে মনে পড়ে যায়। ছন্দপতন ঘটল পড়ায়। এখন আমেরিকায় কয়টা বাজছে কে জানে। তারিফকে একবার ফোন করলে কি পাওয়া যাবে? ওয়ার্ড্রপ থেকে মোবাইলটা বের করলো মাহিরা। পড়াশোনার সময় সাধারণত এই জিনিসকে দূরে সরিয়ে রাখে সে। ওয়াইফাই অন করতে নোটিফিকেশন বার উপচে পড়ল। 4AS গ্রুপের মেসেজ। মেয়েগুলো এত কথা বলতে পারে? মেসেজগুলো পড়ল না মাহিরা। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে সে। এই নিয়ে নাইলার কম কটাক্ষ শুনতে হয় না তাকে। তবুও সেসব কটাক্ষ গায়ে মাখে না মাহিরা। দিন শেষে তার পড়াশোনা তাকেই করতে হবে। তার হয়ে কেউই পড়েও দেবে না, পরীক্ষাও দেবে না। হৃদয়ে ধুকপুক নিয়ে মাহিরা ডায়াল করলো তারিফের হোয়াটসঅ্যাপ নাম্বারে। রিং বাজতে বাজতেই কল কেটে গেল। তারিফ রিসিভ করলো না। এমনটা সাধারণত হয় না। তারিফ যত ব্যস্ত থাকুক না কেন, মাহিরার কল সে রিসিভ করবে। মাহিরা চোখ মুখ অন্ধকারে ছেয়ে গেল। বুক থেকে বেরিয়ে এলো চাপা একটা দীর্ঘশ্বাস। কে জানে, হয়তো আজ একটু বেশি ব্যস্ত সে। মুহূর্তে আবার তার ঠোঁটে ফুটে উঠল প্রশস্ত একটা হাসি। তারিফ কল ব্যাক করেছে। মাহিরা তড়িঘড়ি করে কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে শুনতে পেল তারিফের গাঢ় কণ্ঠ। যাক, অবশেষে আমার কথা মনে পড়ল তোমার। মাহিরা লজ্জিত গলায় বলল, সরি, আমি সারাদিন পড়ছিলাম তো, ফোনটাও ড্রয়ারে রেখে দিয়েছিলাম। দিনে ভেবেছিলাম আপনাকে ফোন করব, কিন্তু তখন তো ওখানে রাত, তাই ভাবলাম। তারিফ গম্ভীর গলায় বলল, এখন কিছুই বলছি না, একবার বউ হয়ে শুধু আসো। এত সরি সরি করলে তখন তোমার কি যে অবস্থা করব। লজ্জায় কান গরম হয়ে গেল মাহিরা। চোখ বুজে শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো সে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাহিরা কথা ঘুরিয়ে বলল, কি করছেন? এই তো একটু পর মিটিংয়ে ঢুকবো। তুমি এখনো পড়ছো? হুম। ঘুমিয়ে পড়ো মাহিরা, অনেক পড়েছো, পরীক্ষা ভালো হবে। সারা রাত জাগলে তো পরীক্ষায় কনসেন্ট্রেট করতে পারবে না। হ্যাঁ, কথা শেষ হলেই ঘুমিয়ে পড়ব। ভিডিও অন করি, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। মাহিরার পেটের ভেতর যেন এক ঝাঁক প্রজাপতি ডানা মেলে উড়ে গেল। কাপা কাপা গলায় সে বলল, আমাকে খুব বাজে দেখাচ্ছে। তারিফ দৃঢ় গলায় বলল, তাহলে তো দেখতেই হবে, অন করো। চুলটা আছড়ে আসি? একদম না, যেভাবে আছো সেভাবেই থাকবে। মাহিরা ভিডিও অন করলো। তার স্ক্রিনে ফুটে উঠল তারিফের শান্ত মুখটা। জানালার কাছে বসেছে হয়তো। দুপুরে তীক্ষ্ণ রোদটা সরাসরি এসে পড়েছে তার মুখের উপর। তার মোহনীয় মুখটা মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে এসে স্পর্শ করলো মাহিরাকেও। ওদিকে তারিফ তার এলোমেলো চুল আর ক্লান্তি লেগে থাকা মুখটার দিকে হা করে তাকিয়ে রইল। বিশ্ব সুন্দরীকে দেখছে যেন। নীরবতা ভঙ্গ করে তারিফ হালকা গলায় বলল, যাক, দিনটা ভালোই যাবে আজ। মাহিরা একবার ভাবলো বলবে, আমারও ঘুমটা ভালো হবে, কিন্তু বলল না শেষমেশ। পাছে তারিফ আবারও লজ্জা দেয়। তারিফ হঠাৎ সিরিয়াস হয়ে বলল, মাহিরা শোনো, এই শুক্রবারের পরের শুক্রবারের ফ্রি থেকো, তোমাকে নিয়ে আমাদের ফ্ল্যাট দেখতে যাব। মাহিরা বিভ্রান্ত গলায় বলল, আমাদের ফ্ল্যাট? বিশাল দোতলা বাড়িতে থাকে তারিফের জয়েন্ট ফ্যামিলি। মাহিরার জানা মতে বিয়ের পর সে সেখানেই থাকবে। তাহলে আবার আলাদা ফ্ল্যাটের প্রশ্ন উঠছে কেন? তারিফ তার বিভ্রান্তি দূর করে বলল, ওটাও আমাদের বাসা হবে, তুমি নিজের মতো করে সংসার সাজাবে, মাঝে মাঝে গিয়ে থাকবো। তুমি তো কখনো জয়েন্ট ফ্যামিলিতে থাকোনি, দেখবে মাঝে মাঝেই বিরক্ত হয়ে যাচ্ছ, প্রাইভেসি পাচ্ছ না। আমিও বিরক্ত হয়ে যাই। যখনই দুজনে একসঙ্গে বিরক্ত হব তখন ওখানে কিছুদিন কাটিয়ে আসবো। কি যে বলেন, আমি মোটেও বিরক্ত হব না, বরং আমার ভালোই লাগবে। ছোটবেলা থেকে তো শুধু বাবা মায়ের সাথেই বড় হয়েছি। চাচা চাচি, চাচাতো ভাই বোন, ফুপুরা, সবার সঙ্গে অনেক মজা হবে। এসে নাও একবার। মাহিরা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে তারিফ বলল, আমি এ নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না মাহিরা। ফ্ল্যাটের অর্ধেক পেমেন্ট দিয়েও এসেছি, বাকিটা দেশে ফিরে দিব। মাহিরা চিন্তিত ভঙ্গিতে বলল, বাড়ির সবাই কি মনে করবে তারিফ? যা ইচ্ছা তাই মনে করুক, আমার বউকে নিয়ে আমি যেখানে খুশি সেখানে থাকবো, তাতে মানুষের কি? কপাল চাপড়ে হেসে ফেল মাহিরা। এই পাগল ছেলেটা নিয়ে সত্যি আর পারা যায় না। মাহিরার ঠোঁটের হাসিটা
বড্ড মানায়। তবে কি জানতো লম্বা সময়ের জন্য এই হাসি উড়ে যেতে চলেছে তার ঠোঁট দুটো থেকে। পরীক্ষার হল থেকে মাহিরা বের হলো হাই তুলতে তুলতে। গত কয়েকটা দিনে বেশ ধকল গেছে তার উপর দিয়ে। পরীক্ষা এলেই এমনটা হয় তার। দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না, পর টেবিল ছাড়া আর কোথাও শান্তি পায় না। বাড়ি ফিরে আরাম করে ঘুম দেওয়ার পরিকল্পনা করতে তা ভেস্তে দিল টিনা। পরীক্ষার কারণে দীর্ঘদিন চুটিয়ে আড্ডা দেয়নি যার প্রেমান্ধ, আজ তাই আড্ডা না দিয়ে তাকে ছাড়বে না। ক্যাম্পাসের বাইরে একটা রেস্টুরেন্ট, দীর্ঘক্ষণ আড্ডা চলল তাদের। তবে মাহিরা খেয়াল করলো মেঘা বেশ চুপচাপ, অন্যদের কথা শুনছে, হাসছে, কিন্তু নিজে কিছুই বলছে না। এমন সচরাচর হয় না। মন ভালো থাকলে মেঘা দীর্ঘক্ষণ বকবক করে, আর মন ভালো না থাকলে থম মেরে বসে থাকে। আজ দুটোর একটাও না করে স্বাভাবিক আছে। ব্যাপারটা কি? মাহিরার মনে হলো সে কিছু একটা গোপন করতে চাইছে, কিন্তু সেটা কি হতে পারে? ব্যক্তিগত কোনো ব্যাপার। সব ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করা যায় না। মাহিরা তাকে আর বেশি ঘাটল না। বাড়ি ফেরার পথে মাহিরা একবার রিকশায় বসে মেঘাকে বলল, বাসায় চল। মেঘা আতকে উঠে বলল, না না, আরেকদিন যাব। সন্দেহের বাতিক মাহিরা নেই, কিন্তু আজ কিছুতেই সন্দেহটাকে ঝেড়ে ফেলতে পারছে না মন থেকে। মেঘা এমন চোরের মতো আতকে উঠল কেন? রিকশা বাড়ির সামনে থামতেই কিছুটা অবাক হলো মাহিরা। গ্যারেজে দাঁড়িয়ে আছে একটা লাল গাড়ি। এই গাড়িটা সে চেনে, তারিফদের বাড়ির গাড়ি। বাড়ি কেউ কোথাও বাইরে গেলে এই গাড়িটা নিয়ে যায়, তার মানে কি ও বাড়ি কেউ এসেছে, কিন্তু কারোর তো আসার কথা ছিল না। ভাড়া মিটিয়ে চিন্তিত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকলো মাহিরা। ও বাড়ি থেকে কেউ তো এভাবে হুট করে আসে না, কম করে হলো 1 সপ্তাহ আগে জানিয়ে আসে। এমন আংশিক আগমনের কারণ কি? সে বেয়ে ওপরে উঠতে উঠতে মাহিরা খেয়াল করলো তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। একবার নিজেকে বোঝালো সে শুধু শুধুই চিন্তা করছে। হয়তো রুনা বেগম খবর পেয়েছে আজ মাহিরার পরীক্ষা শেষ হয়েছে, তাই দেখা করতে এসেছেন। নিজের দাঁড় করানো যুক্তি নিজের কাছে বড্ড দুর্বল ঠেকল। মাহিদের ফ্ল্যাট 3 তলায়। 2.5 তলা থেকে সে দেখতে পেল তাদের ফ্ল্যাটের মূল দরজাটা হাঁ করে খোলা। মাহিরার বুকটা ধক করে কেঁপে উঠল। দরজা এভাবে খোলা থাকবে কেন? এমনটা তো কখনো হয় না। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মাহিরা খেয়াল করলো বাড়ির বাইরে অনেক জোড়া জুতো। তারিফের বাড়ি শুদ্ধ সবাই চলে এসেছে নাকি? সে তো ভাবলো শুধু রুনা বেগম এসেছেন। একদম শেষ সিঁড়িটায় পা রাখতে বাড়ির ভেতর থেকে যে কথাটা শুনলো তার জন্য সে মোটো প্রস্তুত ছিল না। ভাগ্যিস বিয়ের আগে এত বড় কেলেঙ্কারি সামনে এলো। বিয়েটা হয়ে গেলে তো আমাদের ছেলের জীবনটা নষ্ট হয়ে যেত। চোখ দুটো বড় বড় হয়ে গেল মাহিরার। এই কণ্ঠশী চেনে তারিফের বাবার, কিন্তু লোকটা এ কথা বলবে কেন? কি এমন কেলেঙ্কারি কথা জানতে পেরেছে সে? মাহিরা কিছু বুঝে ওঠার আগে তার কানে এলো তারিফের চাচির ক্রুদ্ধ কণ্ঠ। ছি ছি ছি, এমন নষ্টা মেয়েকে আমি ঘরের বউ করতে চাচ্ছিলাম। মাহিরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ভেতরে কাকে নিয়ে কথা হচ্ছে? কাকে ডাকা হচ্ছে নষ্টা মেয়ে? মাহিরাকে? না না, এ তো অসম্ভব। উন্মাদের মতো দাপাদাপি করছে মাহিরার হৃৎপিণ্ড। মনে মনে প্রার্থনা করছে যা সে ভাবছে তা যেন সত্যি না হয়। ভেতরের মানুষগুলোর আক্রোশের কেন্দ্রে থাকা মানুষটা যেন সে না হয়। কিন্তু সে হবেই বা কেন? কোনো অপরাধ তো সে করেনি। বারান্ত হৃদস্পন্দন নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো মাহিরা। তারিফের বাবা মা, চাচা চাচি, ফুপা ফুপু সকলের তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল তার দিকে। ভয় পাথরের মতো জমে গেল মাহিরা। কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকালো নিজের বাবা মায়ের দিকে। আলতাফ সাহেব পরাজিত সৈনিকের ভঙ্গিতে বসার ঘরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। ওদিকে শায়লা বেগম সোফায় বসে আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। পুরো পৃথিবীটা মাহিরার নিমেষেই ঘুরে গেল। গত রাতেই তো তারিফের সঙ্গে কথা হলো, আজ একবেলার মধ্যে কি এমন হলো? যাই হয়েছে তা যে মাহিরার জন্য কোনো সুখকর বার্তা বই আনবে না তা সে বেশ বুঝতে পারছে। তবু মাহিরা সাহস করে ঘরের ভেতর পা রেখে স্পষ্ট গলায় বলল, কি হচ্ছে মা? শায়লা বেগমের হঠাৎ কি যেন হলো। ও সজল দু চোখে আগে জ্বলে উঠল। তিনি বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে তেড়ে এলেন মাহিরার দিকে। শরীরের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন মেয়ের গালে। একবার মেরেই ক্ষান্ত হলেন না, 2 হাতে পরপর কয়েকবার থাপ্পড় মারলেন মাহিরার 2 গালে। মারতে মারতে শায়লা বেগম
আক্ষেপ ভরা কণ্ঠে বললেন, তুই কথা বলিস কোন সাহসে? বাপ মার মুখ ডুবিয়ে শান্তি হয়নি? এতগুলো মানুষের সামনে মাহিরাকে মারা হচ্ছে, অথচ কেউ শায়লা বেগমকে থামাতে এগিয়ে এলো না, এমনকি আলতাফ সাহেবও না। মারের ব্যথার থেকেও ভয়টা তীব্রভাবে জেগে ধরল মাহিরাকে। কি হচ্ছে এসব? কি করেছে সে? তারিফের ফুপুর তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, এখন আর মেরে কি হবে? যখন সময় ছিল তখন তো মেয়েকে সামলে রাখতে পারেননি। মাহিরা ভয়ে ভয়ে দৃষ্টি নিক্ষেপ করলো রুনা বেগমের দিকে। তারিফের পরিবারের এই মানুষটাই তাকে সব থেকে বেশি ভালোবেসেছে, অথচ আজ তার চোখে মুখে হতাশার ব্যথা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না মাহিরা। এতটা সময় সোফার উপর নিশ্চুপ হয়ে বসেছিলেন তিনি। এই প্রথম নীরবতা ভঙ্গ করে তিনি ব্যথিত কণ্ঠে বলেন, ছি, এত বড় ভুল আমি কি করে করলাম? তারিফের চাচি তার কাঁধে হাত রেখে বলেন, তোমার কি দোষ আছে ভাবি? মেয়েটাকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এ যে ভেতরে ভেতরে এত বদ, আমরা কেউই ভাবতে পেরেছি? এই অপমান সহ্য করতে পারল না শায়লা বেগম। আবারও মাহিরার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, এই মেয়ে, তোকে কতবার জিজ্ঞেস করেছিলাম তোর কোনো পছন্দ আছে কিনা, তখন কিছু বলিসনি কেন? তারিফের সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুই আরেক ছেলের সাথে কথা বলিস কি করে? তারিফের চাচি তীক্ষ্ণ স্বরে বলল, কথা? আপনার মেয়ে কথা বলছে নাকি? বাজারের মেয়েদের মতো আরেকটা ছেলেকে নিজের জালে পাশিয়েছে? তারিফের ফুপু ভেঙচি কেটে পড়ল, আগে থেকে পছন্দ মোটেও ছিল না, বিয়ে ঠিক হওয়ার পর এই নষ্টামি শুরু করেছে। মাহিরার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। অন্য ছেলে? কে অন্য ছেলে? কি বলছে এই মানুষগুলো? এটা কি কোনো দুঃস্বপ্ন? একমাত্র দুঃস্বপ্নেই এমন অসংলগ্ন কথাবার্তা অন্তর কাঁপিয়ে দেয়, বাস্তবে তো দেয় না। মাহিরা বিভ্রান্তিতে ডুব দিয়ে পড়ল। মানে আমি কার সাথে কথা? তারপর ফুপু মুখ বিকৃত করে বললেন, এই মেয়ে, খবরদার ন্যাকামি করবে না। তোমার আসল চেহারাটা আমরা সবাই দেখে ফেলেছি, চরিত্রহীন মেয়ে। মায়েরা চোখ দুটো পেয়ে ক্রমশ জল গড়িয়ে পড়ছে। এতটা অপমান, এতটা কটাক্ষ তাকে কোনোদিন কেউ করেনি। যে মেয়েটা তার বাগদত্তাকে ছাড়া কোনোদিন কোনো পরপুরুষকে তার হাতটা পর্যন্ত ধরতে দেয়নি, তার নামের সঙ্গে কিনা জুড়ে দেওয়া হলো চরিত্রহীনের সিলমোহর। তারপর চাচা এবার মুখ খুলেন, আপনারা নিশ্চয়ই জানেন আপনার মেয়ে কেমন। এমন একটা মেয়েকে তারিফের মতো ছেলের গলায় ঝুলিয়ে দেওয়ার আগে বিবেকে বাঁধল না আপনাদের? তারপর চাচি তীক্ষ্ণ স্বরে বলেন, না জানি কতজনের সঙ্গে কী সব করে বেরিয়েছে। এতগুলো মানুষের সামনে এত ভারী অপমান সহ্য হলো না মাহিরার। ভেঙে পড়ল সে রীতিমতো কান্নায়, দু চোখ ঘোলাটে হয়ে উঠল। সেই তখন থেকে মানুষগুলো বাজে কথা বলে যাচ্ছে, কিন্তু কেন? এই উত্তর কোথায় পাবে সে? বাবার উপর চোখ পড়ল, মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে। আরেকবার বুকটা ভেঙে গেল। তার বাবা কেন অন্যদের সামনে মাথা নিচু করে থাকবে? কি এমন অপরাধ করেছে তার মেয়ে? মায়েরা বাবার কাছে ছুটে গিয়ে কানে ভেঙে পড়ে বলল, বাবা বাবা প্লিজ বলো এসব কি হচ্ছে? আলতাফ সাহেব দুর্লভভাবে বলেন, রেহান নামের ছেলেটা ওনাদের সব বলে দিয়েছে। মায়েরার কান্নাটা থেমে গেল নিমিষে। হতবাক এবং বিভ্রান্ত হয়ে সে বলল, রেহান? এই রেহানটা আবার কে? কি হচ্ছে তার? এইসব সর্বনাশ। স্তব্ধ হয়ে গেল মাহিরা, চোখ দুটো চানা বড়া হয়ে গেল, বুক থেকে নিঃশ্বাস বেরিয়ে আসতেও ভুলে গেল। খুব পরিচিত একটা কণ্ঠ বেজে উঠল কানে, ছেলেটার নাম রেহান, সেও আর্টিস্ট, তুই আর্টিস্ট। আমার ধারণা তোদের কথা জমে উঠতে বেশি সময় লাগবে না। পরিচিত কণ্ঠটা মেঘার। না না, সে যা ভাবছে তা সত্যি হতে পারে না। মেয়েরা ভয়ে ভয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করলো। ওদিকে তারিফের চাচি আর ফুফু অনবরত বাজে কথা বলে যাচ্ছেন। সেসব কর্ণপাত না করে কাপা কাপা হাতে মাহিরা প্রবেশ করলো ইনস্টাগ্রামে। মনে মনে একটাই প্রার্থনা, সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। প্রকৃতি শুনল না তার প্রার্থনা। মেসেজের তালিকার একটু নিচে নামতেই খুঁজে পেল রেহান নামের একটা ছেলেকে। তার সঙ্গে কনভারসেশনে ক্লিক করতে চমকে উঠল মাহিরা। এত তো কথায় এ ছেলের সঙ্গে কে বলেছে সে তো বলেনি। মস্তিষ্কে একটা নামই জেগে উঠল তাৎক্ষণিক, মেঘা তাহলে দিনের পর দিন বাড়িতে এসে তার ল্যাপটপ নিয়ে পড়েছিল রেহানের সঙ্গে মাহিরা সেজে কথা বলতে। শেষে কয়েকটা মেসেজ পড়তেই গা ঘিন ঘিন করে উঠল মাহিরার। মেঘা মাহিরা সেজে লিখেছে,
আমার হবু শ্বশুরবাড়ির লোকজনকে গিয়ে বলুন আমি প্রায় আপনার ফাঁকা বাড়িতে যাই, আপনার সঙ্গে একান্তে সময় কাটাই। এসব কথা জানলে আমার বিয়ে ভেঙে যাবে, আমিও আপনার হব। এই মেসেজের পাশে আবার জিভ বের করে চোখ টিপ দেওয়ার একটা ইমোজি। মায়েরা মাথা ভন ভন করে উঠল। ছি, একটা মানুষ এতটা নিচে নামতে পারে? এই মেয়েকে মাহিরা বন্ধুর স্থান দিয়েছিল। এই সময়টায় এসব নিয়ে ভাববা নয়, মেয়েকার সঙ্গে বোঝাপড়ার সময় পাওয়া যাবে। আপাতত এই মানুষগুলোকে বোঝাতে হবে, কিন্তু কি বোঝাবে মাহিরা? কে বিশ্বাস করবে তাকে? মাহিরা যদি বলে আমার বন্ধু, তাহলে ভালোবাসার মানুষের পাত্তা পাওয়ার জন্য আমি সেজে তার বন্ধুর প্রেম করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কি বিশ্বাস করবে? নিতান্তই দুর্বল অজুহাত ভেবে উড়িয়ে দেবে। তবুও চেষ্টা করবে মাহিরা। রুনা বেগমের সোফার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে সে করুণ স্বরে বলল, আন্টি আমাকে বিশ্বাস করুন আন্টি, এই মেসেজগুলো আমি লিখিনি, আমার বন্ধু মেঘা লিখেছে। ও প্রতিদিন বাড়িতে এসে আমার ল্যাপটপ নিয়ে পড়ে থাকতো। আপনি মাকে জিজ্ঞেস করুন, ও এসব লিখেছে, আমি জানতাম না। রুনা বেগম শীতল গলায় বলে, তোমার কোনো অজুহাতেই আর কাজ হবে না মাহিরা। যে মানুষটার কণ্ঠে সর্বক্ষণ আহ্লাদ জড়িয়ে থাকে, তার কণ্ঠের শীতলতায় মাহিরা জমে গেল রীতিমতো। আর কিছু বলার সাহস করে উঠতে পারল না। রুনা বেগম আবারও বলেন, আমার ছেলে একটা হীরার টুকরা, তোমাকেও হীরার টুকরা ভেবেছিলাম। মাহিরা রুনা বেগমের হাত দুটো চেপে ধরে বলল, আন্টি প্লিজ একবার আমার কথাটা শুনুন। রুনা বেগম তার হাত সরিয়ে দিয়ে অন্যদিকে চোখ সরিয়ে বলল, তোমার কথা শোনার রুচি আমার নেই। বোতা ব্যথায় চেয়ে গেল মাহিরার অন্তরাত্মা। একটা মিথ্যার জন্য মানুষগুলো এতটা ঘৃণা করছে তাকে। তারপর বাবা থমথমে গলায় বলেন, তারিফের সঙ্গে মাহিরার বিয়ে হওয়ার প্রশ্নই ওঠে না। আপনাদের মুখোমুখি হওয়ার ইচ্ছা আমাদের ছিল না, এখানে এসেছি শুধু বিয়েটা ভেঙে দিতে। মাহিরার পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে গেল। এতক্ষণ এই অপমানের মুখোমুখি হতে গিয়ে তারিফের কথা মাথায় আসেনি, কিন্তু এই ভয়ঙ্কর কথাটা শোনার পর কেবল তার চিন্তায় চেয়ে গেল মস্তিষ্ক। তারিফ কি জানে এই মিথ্যাটা? নিশ্চয় জানে। এই যে তার পরিবার মাহিরাকে অপমান করে বিয়েটা ভেঙে দিচ্ছে, সে কি জানে? নিশ্চয় জানে। তারপর কি তার পরিবারের মানুষগুলোর মতো মাহিরাকে ঘৃণা করে? আর কিছুই ভাবতে পারল না মাহিরা। নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসার উপক্রম। যে মানুষটার ভালোবাসা আঁকড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, তার ঘৃণা কি করে সহ্য করবে মাহিরা? তারিফের চাচি ঘৃণা ভরা কণ্ঠে বলেন, শোনো মেয়ে, ভুলেও তারিফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আংটিটা খুলে দাও, ওটা আমার শাশুড়ির আংটি বলেই চাচ্ছি। কে না হলে তোমার মতো রাস্তার মেয়ের হাতের আংটি জীবনেও নিতাম না। মাহিরা যন্ত্রের মতো আংটিটি খুলল। প্রতিবাদের কোনো চেষ্টাই করল না, আর কোনো অনুভূতি কাজ করছে না তার মাঝে। তারিফের বাড়ির লোকজন চলে যেতে শায়লা বেগম তাকে খুব মারলেন। হাতের কাছে যা পেলেন তাই দিয়েই মারলেন। মাহিরার শরীরে মারের দাগে ছেয়ে গেল, তবু সে নির্বিকার। চোখের সামনে শুধু তাকেই দেখতে পাচ্ছে। আর কোনোদিন কি সত্যি দেখতে পাবে? তারপর ঘৃণা ভরা চোখ কি আর কোনোদিন তারপর পড়বে? মাহিরার বিয়ে ভেঙে গেছে। ক্যাফেটেরিয়ার সামনে সিঁড়ির ওপর পাশাপাশি বসে নুডলস খাচ্ছিল নাইলা এবং মেঘা। অকস্মাৎ টিনা কোত্থেকে ছুটে এসে বলল ভয়ঙ্কর এই কথাটি। নাইলা এতটাই চমকে গেল যে তার হাত থেকে স্টিলের কাঁটা চামচ মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দ হলো। সেদিকে ভ্রুক্ষেপ না করে নাইলা উঠে দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে বলল, কি বললি? টিনা আবারও যন্ত্রের মতো বলল, মাহিরার বিয়ে ভেঙে গেছে। নাইলা বিস্ময়ে খাপি খেয়ে বলল, মানে কি? কিভাবে? টিনার তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে বলল, সেটা ওকে জিজ্ঞেস কর। টিনার দৃষ্টি অনুসরণ করে নাইলাও তাকালো মেঘার দিকে। ভয়ে আতঙ্কে চুপসে গেছে তার মুখটা। চোখ দুটো বড় বড় করে মাটির দিকে তাকিয়ে আছে। হাতে কাঁটা চামচ এত শক্ত করে ধরে রেখেছে, আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। টিনা ঝাঁঝালো গলায় বলল, কি রে, খুব শান্তি হয়েছে না এবার? মেঘা এবার চোখ তুলে তাকালো। শুকনো ঢোক গিলে ভয় ভয় বলল, টিনা, ওই রিহান ছেলেটা? তার কথা শেষ হওয়ার আগেই টিনা বলল, তারিফ ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। ওদের গিয়ে বলেছে মাহিরার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। মাহিরা ওই ছেলের ফাঁকা বাড়িতে যায়, রাতে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে সারা রাত ওর বাড়ি থাকে। নাইলা আকাশ থেকে পড়ে বলল, কি বলছিস এসব? তার প্রশ্নের উত্তর না দিয়ে টিনা মেঘের দিকে দৃষ্টি আবদ্ধ করে রেখে বলল, এই সবই তো তোর শিখিয়ে দাও, তাই না? নাইলা আবারও বিস্মিত গলায় বলল,
মেঘার শিখিয়ে দেওয়া মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। তিনার আগে লম্বা লম্বা শ্বাস নিতে নিতে বলল, ওই শুভ না ধ্রুব ছেলেটা যাতে ওকে একটু পাত্তা দেয়, তাই ওই ছেলের এক বন্ধুকে মাহিরা সেজে মেসেজ দিয়েছে। মাহিরার ল্যাপটপ থেকে ওই ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। ছি মেঘা, এত নোংরা নোংরা মেসেজ তুই কি করে লিখতে পারলি? তাও আবার অচেনা একটা ছেলেকে। মাহিরার সুখ সহ্য হচ্ছিল না, তাই না? নিজে ভালোবাসার মানুষকে পাসনি বলে ওকেও পেতে দিলি না? বিস্ময়ে হাঁ হয়ে গেল নাইলা। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল। হ্যাঁ, বন্ধুদের মধ্যে মেঘার সঙ্গে তার একটু রেষারেষি ছিল বটে, কিন্তু মেঘাকে তো বন্ধুই ভেবে এসেছিল সে। বন্ধু একেও একটা মানুষের এত বড় ক্ষতি করতে পারে? নাইলার চোখ দুটো ছলে ছলে করে উঠল। না জানি মাহিরা এখন কেমন আছে, কতটা প্রবল কষ্ট পাচ্ছে সে। যেদিন পরীক্ষা শেষ হলো সেদিন তাদের আড্ডায় ঘর সাজানো সামগ্রীর প্রসঙ্গ উঠে এলো। মাহিরা কখনো তারিফকে আলোচনা করে না, কিন্তু সেদিন নিজ থেকে লজ্জায় লাল হয়ে বলেছিল, তারিফের ঘরের সঙ্গে নাকি বিশাল একটা ব্যালকনি আছে, বিয়ের পর আমি সেখানে বাগান করব। বিয়ে নিয়ে মেয়েটা কত স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেসব স্বপ্ন অচিরে ভেঙে চুরমার হয়ে গেল শুধুমাত্র মেঘার জন্য। স্বপ্নের থেকেও বড় কথা, মাহিরা তারিফের উপর অনেকটা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল, ভালোবেসে ফেলেছিল তাকে অনেক বেশি। মেঘা যে কাজটা করলো তারপর তারিফ কি কোনোদিন বিশ্বাস করতে পারবে মাহিরাকে? নির্ঘাত পারবে না। মেঘা উঠে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুরে বলল, বিশ্বাস করতে না, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো শুভর ফ্রেন্ডকে মেসেজ দিয়েছিলাম শুধু শুভর অ্যাটেনশন পাওয়ার জন্য। এতে কাজও হয়েছে জানিস। রেহান ছেলেটা শুভকে বলেছে যে সে আমার বান্ধবীর প্রেমে পড়েছে। এটা জেনে শুভ নিজ থেকে আমাকে মেসেজ। মেঘা আর কিছু বলার আগে তার গালে প্রচণ্ড বেগে একটা চর বসিয়ে দিল নাইলা। চরের বেগ এতটাই বেশি ছিল যে মেঘা টাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে গেল। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে তাকালো নাইলার দিকে। ক্যাম্পাসের সবগুলো উৎসুক চোখ একসঙ্গে তাদের উপরে এসে পড়ল। সেদিকে ভ্রুক্ষেপ না করে নাইলা ক্ষোভে ফেটে পড়ে বলল, লজ্জা করে না এসব বলতে? তোর এই মেসেজ খেলার জন্য একটা মানুষের বিয়ে ভেঙে গেছে মেঘা। মেঘা কি বলবে ভেবে পেল না হয়তো। চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। তিনা অগ্নি কণ্ঠে বলল, আমি জানি না এই ঘটনার জন্য মাহিরা তোকে কোনোদিনও ক্ষমা করবে কিনা। সে করলেও আমি কোনোদিনও করতে পারবো না। আজ থেকে আমার মেঘা বলে কোনো বন্ধু নেই। আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। অবিশ্বাসে মেঘা চোখ তুলে তাকালো তিনার দিকে। ততক্ষণে সে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। নাইলাও তিনাকে অনুসরণ করে পা বাড়ালো। যাওয়ার আগে মেঘার দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বলে গেল, আমার সাথে শুধুমাত্র একটা মানুষের প্রেমা বন্ধুত্বের জন্য ভেঙে গেল চারজনের দীর্ঘদিনের বন্ধুত্ব। প্রেমে অন্ধ হওয়া দোষের কিছু নয়, তবে সেই অন্তত্ব যে সবসময় মঙ্গল বই আনবে এমনটাও নয়। তারপর দুশ্চিন্তার বাদ এবার ভেঙে গেছে। কাজে মন দেওয়া তো দূরের কথা, দুশ্চিন্তায় রাতে ঘুমও নেমে আসছে না চোখ দুটোতে। 2 দিন হয়ে গেল সে যোগাযোগ করতে পারছে না মাহিরার সঙ্গে। প্রথম দিকে মেয়েটা কল রিসিভ করছিল না, গতকাল থেকে ফোনটাই বন্ধ। মাহিরার বাবা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল পেল না তারিফ। নিজের বাড়ির লোকের সঙ্গে কথা বলে হতে হলো আরও হতাশার মুখোমুখি। তারিফ মায়ের কাছে উটকিপ হয়ে মাহিরার খোঁজ করতে অপর প্রান্ত থেকে এলো শীতল একটি উত্তর, ভালোই ভালোই দেশে ফিরে আয়, সব জানতে পারবি। কিছু একটা যে হয়েছে তা সে বুঝতে পারছে। সেই কিছু একটা যে তার এবং মাহিরার জন্য সুখকর হতে যাচ্ছে না তাও বুঝতে পারছে, এবং সেই কিছু একটাতে যে তার বাড়ির লোকের সম্পৃক্ততা রয়েছে তা বুঝতেও বাকি নেই তারিফের। আন্দাজে ঢিল ছুটতে ছুটতে সে ক্লান্ত। বাড়ি কাউকে জিজ্ঞেস করেও লাভ হবে না। ওদিকে মাহিরার জন্য দুশ্চিন্তায় স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে উঠেছে। তারিফার থাকতে না পেরে কল করলো তার ছোট বোন সোহানাকে। সোহানা স্বামীর সঙ্গে খুলনায় থাকে, তবু বাড়ির কোনো খবরই তার অজানা থাকে না। সোহানা ফোন রিসিভ করতে তারিফ কুশলাতি বিনিময় করার প্রয়োজন বোধ না করে গম্ভীর গলায় বলল, কি হচ্ছে ওখানে? সোহানা দীর্ঘক্ষণ চুপ করে রইল। অবশেষে নীরবতা ভঙ্গ করে কম্পিত স্বরে বলল, ভাইয়া কাল তোমার ফ্লাইট, এখন এসব নিয়ে দুশ্চিন্তা। বোনকে প্রচণ্ড এক ধমক দিয়ে তারিফ বলল,
জ্ঞান দিবি না আমাকে? ওখানে কি হচ্ছে? সোহানা আবারও নিশ্চুপ। এদিকে তারিফের হৃদস্পন্দন বেড়ে একাকার অবস্থা। সোহানার নীরবতা অচিরে জানান দিল ওদিকে যা ঘটেছে তা কতটা গুরুতর। তাই আবারও ধমকে উঠে বলল, চুপ করে থাকবি না সোহা? ভাইয়া তোমার কি? আমার কি? সোহানা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, তোমার আর মাহিরা আপুর বিয়েটা ভেঙে গেছে। মুহূর্তক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল তারিফ। মাথা একেবারে কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের সামনে যেন অন্ধকার দেখছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মস্তিষ্কে একসঙ্গে জেগে উঠল হাজারো প্রশ্ন। সেসব প্রশ্ন দূরে ঠেলে তারিফ বহু কষ্টে নিজেকে সামলে করলো শুধু ছোট্ট একটি প্রশ্ন, মানে? বড় সবাই মাহিরা আপুর বাসায় গিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে। কেন? মাহিরা আপু ভালো মেয়ে না ভাইয়া। হঠাৎ করে মেজাজ বিগড়ে গেল তারিফের। যা জলো কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব কোথাকার। এক নিঃশ্বাসে কলটা কেটে দিল তারিফ। বুকের মাঝে হৃদয়টা ভীষণ দাপাদাপি করছে। চারপাশ ঘোলাটে হয়ে ওঠে। চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠল কেবল একটা মুখ, মাহিরার হাস্য উজ্জ্বল মুখটা। কেমন হলো যে বিয়েটা ভেঙে দিল তার বাড়ির লোকজন? তারিফ কিছু ভাবার চেষ্টা করলো না। তার পরবর্তী কলটা গেল চাচাতো ভাই সূর্যকে। সূর্য কিছু বলার আগেই তারিফ হিমশীতল কণ্ঠে বলল, আমি সব জেনে গেছি, তাই সত্যি লুকানোর চেষ্টা করবি না। ভাই বোনেরা সব তারিফকে জমের মতো ভয় পায়। অবশ্য তারিফকে ভয় পাই বলে ভুল হবে। তার ভয় পায় তারিফের রাগটাকে। সূর্য থতমত খেয়ে বলল, কি লুকানো ভাইয়া? তুমি বলো না কি জানতে চাও? আমার বিয়ে কেন ভাঙলো? আমি তো এত কিছু জানি না ভাইয়া। শুনলাম একটা ছেলে নাকি বাসায় এসেছিল, বলল মাহিরা আপুর সাথে তার। সূর্যের কথাগুলো আটকে গেল তার গলায়। তারিফ কড়া গলায় বলল, কথা শেষ কর। সূর্য কাঁপা কাঁপা গলায় বলল, অনেক দিনের সম্পর্ক। এরপর থেকেই বাসায় একটার পর একটা ভেজাল। বাবা অনেক করে বলেছিল তুমি আসা পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু বড় চাচা কোনো কথাই শুনল না। সাথে যোগ দিল মা আর ফুপু। যা হয়েছে ব্যাপারটা একদম ভালো হয়নি ভাইয়া। বাবা বলল মা আর ফুপু মাহিরা আপুকে যা তা বলে অপমান করেছে, হাতের আংটি খুলে নিয়ে এসেছে। স্তব্ধ হয়ে দীর্ঘক্ষণ বসে রইল তারিফ। তার কানে একটা কথাই বেজে যাচ্ছে অনবরত, মাহিরা আপুর সাথে তার অনেক দিনের সম্পর্ক। পরিবারের শান্তশিষ্ট বড় ছেলেটির আগমন এবং কড়া দৃষ্টিতে আজ থমথমে হাওয়া বয়ে যাচ্ছে বাড়ি জুড়ে। তারপরে বাবা মা ভেবেছিলেন ছেলে বাড়িতে পা রাখার পর থেকে অনবরত প্রশ্ন করে তাদের অস্থির করে তুলবে। তাকে সামল দেওয়ার জন্য মনে মনে বেশ কথাও সাজিয়ে রেখেছিলেন তারিফের বাবা ইলিয়াস সাহেব। তবে তাদের ধারণা সত্যি হলো না। নিঃশব্দে বাড়িতে প্রবেশ করল তারিফ। বসার ঘরে সোফায় বসে শান্ত গলায় বাড়ির সকলকে ডাকতে বলল। তার বাবা মা, চাচা চাচি, বড় ফুপু, চাচাতো ভাই বোনেরা সবাই চিন্তিত ভঙ্গিতে একে অপরের দিকে মুখ চাউচাই করছে। কারোর মুখেই কোনো কথা নেই। সকলের অপেক্ষা তারিফের মুখ খোলার। ছোটবেলা থেকেই ঠান্ডা স্বভাবের ছেলে তারিফ, কিন্তু একবার রাগ তার মাথায় চড়ে বসলে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষে পরিণত হয় সে। রক্তবর্ণ ধারণ করে তার শান্ত চোখ দুটো। তার তপ্ত নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আশপাশের হাওয়া। এই যেমন আজ হচ্ছে। ফ্লাইটের 21 ঘন্টা কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেনি তারিফ। সকল চিন্তা চাপিয়ে মাহিরার দুশ্চিন্তায় ঘিরে রেখেছে তাকে। মেয়েটার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ সামনে এসেছে তা এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারেনি তারিফ। যে মেয়েটার চোখে সর্বক্ষণ নিজের জন্য নির্ভেজাল ভালোবাসা দেখে, সে কী করে তার বাগদত্তা হওয়া সত্ত্বেও আরেকটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে? এ তো অসম্ভবের ঊর্ধ্বে। তবে নিজের পরিবারকেও বেশ ভালো করে চেনে তাই কোনো কিছু বিবেচনা না করেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া পরিবারের অন্যদের স্বভাবে থাকলেও তার বাবা মায়ের স্বভাবে নেই। নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ তারা পেয়েছে, কিন্তু সেই প্রমাণ কতটুকু জোরালো? একটা বিয়ে ভেঙে দেওয়ার মতো জোরালো? ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফিট উচ্চতায় বসে পরিবারের সবগুলো মানুষের তীব্র ক্রোধে ফুঁসতে থাকলো তারিফ। যাই হোক না কেন, তাকে একটাবার জানানো হবে না? তার মতামত নেওয়া হবে না? সকলের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে তারিফ কনকনে শীতল গলায় বলল, আমাকে একবারও জিজ্ঞেস না করে আমার বিয়ে ভেঙে দেওয়ার আইডিয়া কার ছিল?
তার এই কথাই রীতিমতো শোরগোল পড়ে গেল বাড়ির মানুষগুলোর মাঝে। সেদিন মাহিরাদের বাড়ি থেকে ফিরে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিল তারিফ দেশে না ফেরা পর্যন্ত তাকে জানানো হবে না বিয়েটা ভেঙে গেছে। তাহলে তারিফ জানলো কি করে? রুনা বেগম ছেলের পাশে সোফায় বসেছিলেন। তিনি কম্পিত স্বরে বলেন, তোকে কে বললো? সোহা। থমথমে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারিফের ফুপু দুর্বলভাবে হেসে বলেন, ধুর, সোহা তোকে কি বলতে কি বলেছে? আবার ঠিক পর মুহূর্তে নিজের প্রকৃত রূপে ফিরে গিয়ে রুনা বেগমের দিকে তাকিয়ে জাজেলো কণ্ঠে বলেন, আমি আগেই বলেছিলাম ভাবি, ঘরের খবর বাইরে পাচার করো না। শুনলেন আমার কথা? তার থমথমে গলায় বলল, সেই হিসাবে তো তুমিও বাইরের মানুষ ফুপু, ঘরের বিষয়ে নাক গলাচ্ছ কেন? অপমানে চমকে উঠলেন তারিফের ফুপু। ইলিয়াস সাহেব গম্ভীর গলায় বলেন, তারিফ, মুরব্বীদের সাথে অভদ্রতা করবে না। তারিফ তীক্ষ্ণ গলায় বলল, আর মুরব্বীরা অভদ্রতা করলে নাকি বয়স বাড়লে মানুষ ভদ্রতা ভুলে যায়? অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়ালো তারিফ। আচমকা উত্তাপ ছড়িয়ে গেল চারপাশে বাতাসে। তার কান দুটো থেকে যেন গরম বাষ্প বের হচ্ছে। একটু সতেজ হওয়ার শ্বাস নেওয়ার আকাঙ্ক্ষায় সোফা থেকে উঠে এসে জানালার পাশে দাঁড়ালো তারিফ। বসে ঘরে এই জানালা থেকে তাদের সুইমিং পুল এরিয়াটা দেখা যায়। তারিফের চোখের সামনে ভেসে উঠল তার জন্মদিনের রাতের দৃশ্য, যেদিন মাহিরা তার নিজ হাতে আঁকা প্রোটেক্ট উপহার দিয়েছিল তাকে। সেদিন সে প্রথমবারের মতো বুকে জড়িয়ে ধরেছিল ভালোবাসার মানুষটাকে। তারিফের বুকটাও হু হু করে কেঁপে উঠল। সেদিনের প্রত্যেকটা মুহূর্তকে আজ অসম্ভব জীবন্ত লাগছে। বুকের মাঝে অনুভব করতে পারছে মাহিরার উষ্ণতা, চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে তার লাজুক হাসিটা। তেমন মুহূর্ত কি আর কখনো ফিরে আসবে না জীবনে? আর কখনো সেই অনুভূতি অনুভব করা হবে না? আর কিছুই ভাবতে পারল না তারিফ। মাথার দুপাশ তপ করে জ্বলছে চোখ দুটো। সে জানে না এই দুর্যোগের উৎপত্তি স্থল কোথায়, কিন্তু এতটুকু বেশ জানে এই দুর্যোগ থেকে সে মাহিরাকে উদ্ধার করেই ছাড়বে। তারিফ দ্রুত পায়ে এগিয়ে গেল মায়ের কাছে। তার সোফার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে চিরচেনা শান্ত কণ্ঠে বলল, মা, সবার কথা বাদ দিলাম, তুমি কি করে পারলে আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে? একটা অচেনা অজানা ছেলে বাসায় এসে কয়েকটা বাজে কথা বলল, আর তোমরা বিশ্বাস করে নিলে? রুনা বেগম পরিবারের মানুষগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে অসহায় গলায় বললেন, আমি তো শুরুতে বিশ্বাস করতে চাইনি বাবা, নিজের চোখে দেখেছি, বিশ্বাস না করে কি করে পারি? কি দেখেছো? ওই মেসেজগুলো। রুনা বেগম মেসেজের অত বোঝে না। তারপরে চাচাত বোন বিভা এসব বোঝে বেশ, তাই সে নিজ থেকে রেহান ছেলেটার কাছ থেকে সব মেসেজের স্ক্রিনশট রেখেছে। তারপরে চাচি আদেশের সুরে বলেন, ভিভা, মেসেজগুলো দেখা। তার উঠে দাঁড়িয়ে বিভার মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজগুলো এক পলক দেখল। মাহিরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত অশ্লীল এই মেসেজগুলো। কয়েক মেসেজ পড়তে তারিফ দৃঢ় গলায় বলল, এটা মাহিরার লেখা না? তার কণ্ঠের দৃঢ়তায় চমকে উঠলেন উপস্থিত সকলে। রুনা বেগম চমকে উঠে বলেন, কিন্তু সবাই যে বলছে ওর অ্যাকাউন্ট থেকেই লেখা। ওর অ্যাকাউন্ট থেকে অন্য কেউ লিখতে পারে না? অন্য কেউ কেন লিখবে তারিফ? তারিফ বিরক্ত স্বরে বলল, আমি কি জানি কেন লিখবে, ফাঁসাতে চেয়েছে হয়তো, কিন্তু এটা মাহিরা লেখা হতেই পারে না। ইলিয়াস সাহেব গম্ভীর গলায় বলল, তুই এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? মেসেজিং ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ইংরেজি অক্ষরে বাংলা টাইপ করে, মাইরাও তার ব্যতিক্রম নয়। তবে প্রত্যেকটা মানুষের টাইপিংয়ে আলাদা একটা ধরন থাকে। মাইরার টাইপ করার ধরন অন্য সবার থেকে আলাদা। সে কোনো শব্দ শর্ট ফর্মে লেখে না, অযথা ইমোজি ব্যবহার করে না, লেখার মাঝে অতিরিক্ত স্পেস দেয় না। মেসেজ লেখার ক্ষেত্রে তার এই সূক্ষ্ম ব্যাপারগুলো অনেক আগেই মুগ্ধ করেছিল টাইপকে। কিন্তু এখানে যে মেসেজগুলো পাঠিয়েছে তার টাইপ করার ধরন খুবই এলোমেলো, শর্ট ফর্মের অধিকের কারণে বেশিরভাগ লেখা তাই বুঝতেই পারল না। এতক্ষণ সে মোটামুটিভাবে নিশ্চিত ছিল, কিন্তু এখন সম্পূর্ণ নিশ্চিত হলো যে এই মেসেজগুলো মাহিরার লেখা নয়। তাই জোর গলায় বলল, কারণ মাহিরা আমাকে অনেক মেসেজ লিখেছে, তার লেখার স্টাইল অন্যরকম। তারিফের চাচি মুখ বিকৃত করে বলেন, তোর ভাইয়াকে চোখের সামনে এত বড় প্রমাণ থাকতেও ওই দুধ চরিত্রে মেয়েটার পক্ষ নিচ্ছে তারিফ।
রাগে রক্তবর্ণ ধারণ করলো তারিফের চোখ দুটো। নিজের মাঝে এতটা প্রবল রাগ এর আগে সে কখনো অনুভব করেছে কিনা মনে করতে পারল না। ভদ্রতা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করে তারিফ বলল, চাচি আমার সামনে আর কখনো মাহিরাকে এ ধরনের নামে ডাকবে না। ইলিয়াস সাহেব বলেন, এখন এসব বলে লাভ নেই, বিয়ে তো ভেঙে গেছে। তারিফ সূক্ষ্ম কণ্ঠে বলল, আমার বিয়ে ভাঙার অধিকার তোমাদের কে দিয়েছে বাবা? ছেলের দৃষ্টতায় ইলিয়াস সাহেব ধমকে উঠে বলেন, তারিফ। ধমকে বিন্দুমাত্র দমে না গিয়ে তারিফ বলল, যত ইচ্ছা গলা উঁচু করো, আমাদের বিয়ে ভাঙেনি। মাহিরাকে বিয়ে করার প্রতিশ্রুতি আমি দিয়েছি, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি সে দিয়েছে। বিয়ে ভাঙার অধিকার যদি কারোর থেকেই থাকে তবে সেটা শুধুমাত্র আমাদের দুজনের আছে। অন্ধ হয়ে গেছিস তুই? অন্ধ তোমরা হয়ে গেছো। ঠিক বেঠিক বিচার না করে মেয়েটাকে অপমান করে এসেছো। আমি দোয়া করব মাহিরা যেন কোনোদিনও তোমাদের ক্ষমা না করে। তারিফের ফুপু বলেন, ক্ষমা করার প্রশ্ন আসছে থেকে? ওই মেয়ে কোনো দিনও এই বাড়ির বউ হতে পারবে না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে তারিফ লম্বা শ্বাস নিয়ে বলল, বেশ, এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ হবে। বাড়ির কারোর বারণ শুনল না তারিফ। যে কাপড় পরে নিউ ইয়র্ক থেকে ফ্ল্যাটে উঠেছিল সেই কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি তীব্র অভিমানে গা জ্বলে যাচ্ছে তার। মাহিরার সঙ্গে তারা বিয়েটা ঠিক করেছে বলে কি বিয়ে ভাঙার অধিকারও পেয়ে গেছে? নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল তারিফ। পৃথিবীর কোনো কিছুতেই তোয়াক্কা নেই এই মুহূর্তে। চোখের সামনে কেবল একটা মানুষকেই দেখতে পাচ্ছে, তার মাহিরাকে। মেয়েটা না জানি কত কষ্ট পাচ্ছে। এমনিতে মেয়েটার মনটা নরম, হয়তো নিজের পরিস্থিতিটা কাউকে বোঝাতে পারেনি। আচ্ছা, মাহিরা কি তাকে ভুল বুঝেছে? তারিফ তো এসবে কিছুই জানতো না। মাহিরা যদি ভেবে থাকে তারিফের সম্মতিতেই তাদের বিয়েটা ভেঙে দিয়েছে পরিবারের সকলে, মাহিরা কি চোখ ফিরিয়ে নিয়েছে তার দিক থেকে? তাহলে তো শূন্যতার অতল গহ্বরে তলিয়ে শেষ হয়ে যাবে তারিফ। এতদিন জানতো মাহিরাকে সে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার গভীরতা যে কতটা প্রখর তা আজ ঠিক এই মুহূর্তে টের পাচ্ছে তারিফ। মাহিরাদের বাড়ির দিকে ছুটছে গাড়ি। যে অপমান মাহিরার বাবা মাকে সহ্য করতে হয়েছে, তারপর হয়তো তারা তারিফের মুখটাও দেখতে চাইবে না। তবুও তারিফ শেষ চেষ্টা করে যাবে যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে। এত সহজে দূরে সরে যেতে দেবে না তাকে। ড্রাইভ করতে করতে হঠাৎ মোবাইলে একটা আননোন নম্বরে কল এলো। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে শোনা গেল একটি মেয়ের কণ্ঠ। ভাইয়া, আমি তৃণা, মাহিরার বন্ধু। আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। তৃণা, নাইলা, মেঘা এই নামগুলোর আগে মাহিরার মুখে শুনেছিল তারিফ, তাই আর কথা না বাড়িয়ে তারিফ দ্রুত বলল, হ্যাঁ বলো তৃণা। তৃণা শুরু থেকে সবটা বুঝিয়ে বলল তারিফকে কিভাবে মেঘার পাগলামির জন্য এত বড় সর্বনাশের সম্মুখীন হতে হয়েছে মাহিরাকে। তৃণা চিন্তিত গলায় বলল, মাহিরা কি অবস্থায় আছে আমরা কেউ জানি না ভাইয়া। 3 দিন আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, তারপর থেকে ফোনটাও বন্ধ। আঙ্কেল আন্টির সাথেও যোগাযোগ করতে পারছে না। আপনি প্লিজ ওর বাসায় একবার যান। তারিফ আশ্বাস দেওয়া সুরে বলল, চিন্তা করো না তৃণা, আমি সেদিকেই যাচ্ছি। আর শোনো। জি ভাইয়া। তোমরা যাকে বন্ধু মনে করেছিলে সে তোমাদের বন্ধু নয়, সাবধানে থাকবে। মাহিরাকেও সাবধানে রাখবে। তৃণা দৃঢ় গলায় বলল, অবশ্যই ভাইয়া, আমাদের মেঘা বলে আর কোনো বন্ধু নেই। মাহিরাদের বাড়ির কলিং বেল চাপতে দরজা খুলে দিলেন আলতাফ সাহেব। ভদ্রলোকের চোখে মুখে ক্লান্তির ছাপ, যেন রাতের পর রাত ঘুম নেই তার দু চোখে। তারিফকে দেখে ক্লান্ত গলায় বললেন, এসো। ঘরের ভেতরে পা রাখতে শিউরে উঠল তারিফ। বসা ঘরের কাছের শোপিসগুলো ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে। একটু এগোতেই বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল তারিফে। মেঝেতে পড়ে আছে ভাঙা কাচের চুড়ি। কাচের চুড়ি তো সবসময় মাহিরার হাতে থাকে, সেই চুড়ি ভেঙে পড়ে আছে কেন? আলতাফ সাহেব দরজাটা বন্ধ করে সোফার উপর বসতে বসতে গম্ভীর গলায় বললেন, তোমাদের বাড়ি যাওয়ার পর থেকে মাহিরার মা তাকে অনবরত মেরে গেছে, গলা চেপে ধরে প্রায় মেরেই ফেলেছিল। তারিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাজার হাজার সূচ ফুটিয়ে দিল যেন কেউ বুকের মাঝে। চোখ দুটো অনবরত জ্বলতে লাগলো। সে আর কিছু ভেবে উঠবে তার আগে আলতাফ সাহেব আবারও বলেন, মাহিরা আর সহ্য করতে না পেরে গত পরশু থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছে, বাইরে আসতে না। একবার শুধু ভেতর থেকে করুণ গলায় বলছে সে আর বের হবে না।
যতদিন বেঁচে থাকবে এই ঘরবন্দি হয়ে থাকবে। এদিকে ওর মেয়ের উপর এতটাই ঘৃণা জন্মেছে যে বাড়ি ছেড়ে নিজের ভাইয়ের বাড়িতে চলে গেছে। তারিফ দৃঢ় স্বরে বলল, মাহিরার কোনো দোষ নেই আঙ্কেল, বিশ্বাস করুন, আমি বলছি ওর কোনো দোষ নেই। আলতাফ সাহেব বিস্মিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, কিন্তু তোমার বাড়ির লোকেরা তো। তারিফ দুহাত জোর করে অনুনয়ের সুরে বলেন, তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আঙ্কেল। আমি জানি তারা যা করেছে তা ক্ষমার অযোগ্য, তবু ক্ষমা করে দিন। আলতাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, ক্ষমা চেয়ে কি হবে? তুমি কোনোদিন বিয়ে করতে পারবে মাহিরাকে? তোমার পরিবার মেনে নেবে? সারা জীবন তো মেয়েটাকে বিয়ে ভাঙার অপবাদ নিয়েই বাঁচতে হবে। কেউ মেনে নিবে কিনা জানি না, কিন্তু আমি মাহিরাকে বিয়ে করব। কোনো অপবাদ নিয়ে বাঁচতে হবে না তাকে। তারিফের কঠিন গলায় কথাটা শুনে আবারও চমকে উঠলেন আলতাফ সাহেব। পরমুহূর্তে কিছুটা নরম স্বরে তারিফ বলল, যদি আপনার অনুমতি থাকে। আলতাফ সাহেব দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তার জায়গায় অন্য কোনো বাবা থাকলে কি করতেন? যে ছেলের পরিবার তার নির্দোষ মেয়েকে এতটা কষ্ট দিয়েছে, যে ছেলে পরিবারের জন্য তার নিজের পরিবারের দুর্যোগের ছায়া নেমে এসেছে, সেই ছেলের হাতেই কখনো তুলে দিতে পারতেন নিজের মেয়েকে? আলতাফ সাহেব কিছুই জানে না, শুধু এতটুকু জানেন, যে ছেলে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তার মেয়ের পাশে এসে দাঁড়ানোর সাহস রাখতে পারছে, তার সঙ্গে মেয়েটা অনেক ভালো থাকবে। আলতাফ সাহেব ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলেন, যাও দেখো মেয়েটাকে ঘর থেকে বের করতে পারো কিনা। তারিফ এক লাফে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ব্যস্ত পায়ে মাহিরার ঘরের সামনে এসে দাঁড়ালো তারিফ। হঠাৎ খেয়াল করলো তার পূর্বে দৃঢ়তা যেন হাওয়ায় মিলিয়ে গেল। হাত দুটো কাঁপছে, তার মনে মাঝে একটা শঙ্কায় জেগে উঠছে বারবার। মাহিরা যদি মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে। শঙ্কা নিয়েই দরজায় টোকা দিল তারিফ, উঁচু কিন্তু কোমল গলেই বলল, মাহিরা, দরজাটা খোলো মাহিরা। আমি তারিফ ভেবেছিল দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ঘর থেকে বের করতে হবে মেয়েটাকে, কিন্তু সত্যি হলো না তার ভাবনা। তার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলতেই চোখের সামনে তারিফ দেখতে পেল তার হৃদয়ের অধিকারিণীকে। দেখার সঙ্গে সঙ্গেই সেই হৃদয়টায় যেন কয়েক কোটি টুকরোই ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটার জায়গায় জায়গায় মারে দাগ, হাতের কাছে চুরি আঁচড়ে দাগ, গাল দুটোতে রক্ত জমাট বেঁধে আছে, গলায় আঙ্গুলের ছাপ, চুলগুলো এলোমেলো, চোখ দুটো শুষ্ক। কাঁদতে কাঁদতে অশ্রুগুলো যেন ফুরিয়ে গেছে তার। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল তারিফ। তার হৃদয়টাকে যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করেছে। এক পা দু পা করে তারিফের কাছে এগিয়ে এলো মাহিরা। এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল, সামলে রেখেছিল নিজেকে, কিন্তু ঠিক এই মুহূর্তে মনে হলো তার আর দরকার নেই। তাকে সামলে রাখার মানুষটা এসে গেছে তার কাছে। মাহিরার ক্লান্ত শরীরটা লুটিয়ে পড়ল তারিফের বুকে। তারিফও শক্ত করে তাকে ধরে ফেলল, আগলে রাখলো বুকে, যেভাবে আগলে রাখবে বাকিটা জীবন। চোখ পিটপিট করে ঘোলাটে দৃষ্টিতে আশপাশটা একবার দেখে নিল। আবরতা বুঝে ফেলল মাহিরা। গায়ের উপর শুভ্র চাদর, হাতে স্যালাইনের ক্যানেলা এবং কড়া ফিনাইলের গন্ধ জানান দিচ্ছে সে হসপিটালে আছে। হঠাৎ হাতের উপর চেনা একটা উষ্ণ স্পর্শ পেতেই চোখ মেলে তাকালো মাহিরা। তার বেশ স্নিগ্ধ মুখটা দেখে মুহূর্তে জুড়িয়ে গেল অন্তরাত্মাটা। যে যন্ত্রণার আগুনে এতদিন দগ্ধ হয়ে আসছিল, সে আগুন নিভে গেল অচিরেই। ঠোঁটের কোণে মৃদু হাসির আভা নিয়ে এক দৃষ্টিতে মাহিরার দিকে তাকিয়ে আছে তারিফ। মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পরই তাকে নিয়ে হসপিটালে ছুটে এসেছে সে। দুদিন কিছু পেটে না পড়ে মারাত্মক দুর্বল হয়ে পড়েছিল মাহিরা। এজন্য ডক্টর তাকে স্যালাইন দিয়েছে। দীর্ঘক্ষণ বদ্ধ ঘরে থাকার কারণে মাহিরার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন মাস্কও দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে খুলে নেওয়া হয়েছে। মাহিরার সুস্থতা তারিফকে সাময়িক স্বস্তি দিল। তার শরীরে আঘাতের দাগগুলো ঠিক পরমুহূর্তে ভেঙে চুরমার করে দিচ্ছে ভেতরটাকে। একটা মানুষ নিজের মেয়েকে এত মারতে পারে, এত ঘৃণা নিজের সন্তানের উপর? একটা বারের জন্য তাকে বিশ্বাস করার চেষ্টা করা গেল না? মাইরা হসপিটালে আছে জানার পরও শায়লা বেগমের মন গলেননি। তিনি এখনও ভাইয়ের বাড়িতে রয়েছেন। আলতাফ সাহেব এতক্ষণ ছিলেন, তার তাকে বিশ্রাম নেওয়ার জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছে।
নিজেদের বাড়ি থেকে ফোনে এসেছে অসংখ্যবার। তারিফ শুধু মায়ের ফোনটা রিসিভ করে জানিয়েছে সে মাহিরার সঙ্গে হসপিটাল আছে। এরপর থেকে সেখান থেকে কল আসাও বন্ধ। একটা মিথ্যা মানুষকে এভাবে বদলে দেয়। আপনজনের থেকে মিথ্যা প্রাধান্য পেল এই মানুষগুলোর কাছে। তীব্র অভিমান জেগে ধরল তারিফকে। তারা যদি মিথ্যা আঁকড়েই থাকতে চায় তবে থাক, যারা মিথ্যা আঁকড়ে বাঁচতে চায় তার চোখের সামনে থাকা সকল সত্যকে অস্বীকার করে। মায়ের কপালে হাত বুলিয়ে তারিফ নরম স্বরে বলল, এখন ভালো লাগছে মাহিরা? মাহিরা অস্পষ্ট গলায় বলল, আর ব্যথা আছে? তারিফ শুধু বাক্য ব্যথাগুলোর কথা জানতে চায়নি, অন্তর্নিহিত ব্যথার আছে কিনা তাও জানতে চেয়েছে। মাহিরাও বুঝলো তার প্রশ্নের গভীরতা। অস্পষ্ট স্বরে বলল, তারিফ তার চোখের সামনে তার হাতটা ধরে দাঁড়িয়ে আছে। ব্যথার থাকে কি করে? মাহিরা ধীরে সুস্থে বলল, আমাকে এখানে কখন নিয়ে এলেন? তারিফ স্বাভাবিকভাবে বলল, গতকাল প্রায় 24 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরল। মায়েরার হাতটা শক্ত করে চেপে বুকের উপর রাখলো তারিফ। আচমকা হৃদয়টা প্রবলভাবে মোচড় দিয়ে উঠল। মেয়েটার এই হাতে সবসময় স্থান পেত তাদের বাগদানের আংটিটি, অথচ আজ সেটা নেই। আংটিটা ছাড়া মেয়েটার হাত বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। ডক্টর এসে মাহিরার চেক আপ করে গেলেন। প্রাথমিক দুর্বলতা কেটে গেছে, তবু আরেকটা স্যালাইন দিতে হবে। আজ রাতটাও হসপিটালে কাটাতে হবে তাকে। ডিসচার্জ হবে আগামীকাল সকালে। ডক্টর চলে যেতেই তার হাত ধরে বিছানা থেকে নামালো মাহিরাকে। মেয়েটা নিজেই চোখে মুখে পানি দিয়ে সে চুলগুলো সুন্দর করে বেনি করলো। আবারও চিরচেনা রূপে ফিরে গেল মাহিরা, চিরচেনা স্নিগ্ধ রূপে। মাহিরা আবারও বিছানায় গা এলিয়ে দিতে নার্স এসে নতুন স্যালাইন দিয়ে গেল। দুজনের মাঝে বিচিত্র নীরবতা। দুজনেরই একে অপরকে বলার মতো একঝুলি কথা আছে, কিন্তু কী দিয়ে শুরু করবে বুঝতে পারছে না কেউই। তারিফ শান্ত ভঙ্গিতে বেডে মাহিরার সামনে এসে বসলো। দুহাতে তার হাত দুটো ধরে আনমনে বলল,